হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকে স্বাগত। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো হিট অ্যান্ড টেম্পারেচার। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখব তাপ সম্পর্কে। এই তাপ জিনিসটা আমরা কখনোই চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আমরা যদি রৌদ্রের ভিতরে গিয়ে দাঁড়াই তাহলে আমাদের গরম অনুভূত হয়। এটাই হচ্ছে তাপ। এছাড়া তাপ কি? এক প্রকারের শক্তি যা একটি বস্তু গ্রহণ করলে বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে, আবার বর্জন করলে বস্তুটি শীতল হয়ে যায়। এই বস্তুর মধ্যে কতটা পরিমাণে তাপ আছে তা আমরা কখনোই পরিমাপ করতে পারি না, কিন্তু বস্তুটি কতটা তাপ গ্রহণ করছে, কতটা তাপ বর্জন করছে সেটা আমরা পরিমাপ করতে পারি। এছাড়া এই তাপ আর কি করে? বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে। একটি বস্তুকে কঠিন থেকে তরল কিংবা গ্যাসীয়তে রূপান্তরিত করতে পারে এই তাপ। তাপ এইচকে আমরা একটি সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। সমীকরণটা কি? ডব্লু সমান জে ইন্টু এইচ। অর্থাৎ যদি ডব্লু পরিমাণ কার্য করতে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে সেই সমীকরণকে আমরা এই ডব্লু সমান জে ইন্টু এইচ এই আকারে লিখতে পারি। এখানে ডব্লু কি? কার্য, এইচ তাপ, আর জে কি? ধ্রুবক। এরপর আমরা দেখব তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। এই ক্যালোরি বলতে আমরা কি বুঝি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। মনে করুন এখানে 1 গ্রাম জল আছে। এই 1 গ্রাম জলের বিশুদ্ধ উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব। যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, মনে করুন টি পরিমাণ তাপের প্রয়োজন হয়, এই টিকেই আমরা বলবো 1 ক্যালোরি। যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, যতটুকু তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে 1 ক্যালোরি। 1 গ্রাম জলের বিশুদ্ধ 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি। এসআই পদ্ধতি তাপের একক কি? জুল। আর জুল আর ক্যালোরির মধ্যে একটি সম্পর্ক আছে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। সেটা তাপের মাত্রা কত? mL²T⁻²। আমরা কি জানি? H সমান W/Z। এই সমীকরণটা আমরা পেয়েছি W সমান J ইন্টু H সমীকরণ থেকে। যেহেতু J একটি ধ্রুবক, তাহলে কার্যের মাত্রাই হবে তাপের মাত্রা, mL²T⁻²। আর তাপ আমরা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি সেটি কি? ক্যালোরিমিটার। এরপরে আমরা দেখব তাপ কত প্রকার আর কি কি। তাপ হচ্ছে বোধগম্য তাপ, লীন তাপ আর বিকীর্ণ তাপ। বোধগম্য তাপ কি? অবস্থার পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তুর উপর যে তাপ প্রয়োগ করলে বস্তুটির তাপমাত্রা বেড়ে যায়। মনে করুন এটি একটি বস্তু। বস্তুটি কি? কঠিন বস্তু। এই বস্তুটাকে আমি গ্যাসীয়তেও পরিণত করব না, তরলেও নিয়ে যাব না, অবস্থার কোনো রকম পরিবর্তন ঘটাবো না, শুধুমাত্র কিছু পরিমাণ তাপ দেব। এই তাপ দেওয়ার ফলে বস্তুটির তাপমাত্রা কীভাবে বেড়ে যাবে? বস্তুটির এই তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে সেটিই হচ্ছে বোধগম্য তাপ। এই বোধগম্য তাপকে আমরা থার্মোমিটারে দেখতে পারি। এরপর আমরা আসছি নীল তাপ। নীল তাপটা আমি বিকীর্ণ তাপের পরে আলোচনা করছি, আগে বিকীর্ণ তাপটি সম্পর্কে বলে নিই। বিকীর্ণ তাপ কি?
যে তাপ কোনো উৎস থেকে মাধ্যমকে উত্তপ্ত না করে বিকিরণ প্রণালীতে সঞ্চালিত হয়। মনে করুন সূর্য থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে তা কী হয়, সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। সূর্য আর ভূপৃষ্ঠের মধ্যবর্তী স্থানে যে মাধ্যম আছে সেগুলোকে কিন্তু উত্তপ্ত করে না, সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এরপর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, তারপরে এই গরম বায়ু উপরে উঠে যায়, ঠান্ডা বায়ু নিচে নামে, আবার এই বায়ু উত্তপ্ত হয়, আবার উপরে ওঠে, এইভাবে চলতে থাকে। অর্থাৎ যে তাপ কোনো উৎস থেকে উৎপন্ন হয় কিন্তু কোনো মাধ্যমকে উত্তপ্ত না করে বিকিরণ প্রণালীতে সঞ্চালিত হয়, সেই তাপকেই আমরা বলবো বিকীর্ণ তাপ। এরপর আমরা নীলতাপ সম্পর্কে আলোচনা করব। নীলতাপ কি? উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তনে যে তাপ পদার্থটি দ্বারা গৃহীত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের নীলতাপ বা আপেক্ষিক তাপ বলে। উষ্ণতাটি স্থির বা অপরিবর্তিত। মনে করুন এটি একটি পদার্থ, এর ভর কত? 1 গ্রাম। মনে করুন এটি কঠিন পদার্থ, একে আমরা তরলে পরিণত করব। কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তাপ গ্রহণ করে তরলে পরিণত হয়। আবার এই তরল পদার্থকে আমরা কঠিনে পরিণত করব। এই তরল পদার্থটা কি করব? কিছু পরিমাণ তাপ বর্জন করে সেটি কঠিনে পরিণত হবে। এই গৃহীত বা বর্জিত তাপটাই হচ্ছে লীন তাপ। তা পোপার যে সংজ্ঞা সেটা কি? অপরিবর্তিত উষ্ণতায় কোনো পদার্থের একক ভরের অবস্থার পরিবর্তনে, ভর কত? একক 1 গ্রাম, এর অবস্থার পরিবর্তনে যে পরিমাণ তাপ পদার্থ দ্বারা গৃহীত বা বর্জিত হয় তাকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনে নীলতাপ বলে। যে পরিমাণ তাপ গ্রহণ করে এটি তরল হবে কিংবা কোনো তরল পদার্থ যে পরিমাণ তাপ বর্জন করে কঠিন হবে সেই পরিমাণ তাপকে আমরা বলবো লীন তাপ। এর একক সিজিএস পদ্ধতির একক ক্যালোরি পার গ্রাম আর এসআই পদ্ধতিতে জুল পার কিলোগ্রাম। লীন তাপের কয়েকটি ভাগ আছে। প্রথমে কি? গলনের লীন তাপ। গলনের লীন তাপ মানে পদার্থটা কঠিন হবে, এটাকে তরলে পরিণত করব। তরলে পরিণত করতে কিছু পরিমাণ তাপ একে দিতে হবে, তারপরে এটি তরলে পরিণত হবে। এই যে পরিমাণ তাপটি দিতে হচ্ছে সেটি হচ্ছে গলনের লীন তাপ। তার মানে এখানে কিন্তু উষ্ণতা টি স্থির। মানে পোপার সংজ্ঞাতে আমরা যাই, স্থির উষ্ণতায় উষ্ণতা টি স্থির রেখে একক ভরের মনে করুন 1 গ্রাম কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করবার জন্য যে পরিমাণ তাপ পদার্থটি দ্বারা গৃহীত হয়, এই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ করে তরলে পরিণত হয় সেই পরিমাণ তাপকে আমরা বলবো গলনের লীন তাপ। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে কত? 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। এরপর আমরা দেখব
কঠিনী ভবনের নীলতাপ। কঠিনী ভবনের নীলতাপ বলতে আমরা কি বুঝি? এখানে উষ্ণতাটি স্থির থাকবে। পদার্থ যেটা নেব সেটি হচ্ছে 1 গ্রাম। এখানে আমরা কেমন পদার্থ নেব? তরল পদার্থ। 1 গ্রাম তরল পদার্থের কঠিনে রূপান্তরিত হওয়ার জন্য একক ভরের অর্থাৎ 1 গ্রাম তরল পদার্থের কঠিনে রূপান্তরিত হওয়ার জন্য কিসে রূপান্তরিত হবে? কঠিনে রূপান্তরিত হবে। যে পরিমাণ তাপ এটি বর্জন করবে, এই তরল পদার্থ যে পরিমাণ তাপকে বর্জন করবে সেটি ওই তরল পদার্থের কঠিনী ভবনের লীনতাপ। প্রপার সংজ্ঞাটা কি? স্থির উষ্ণতায় একক ভরের কোনো তরল পদার্থের কঠিনে রূপান্তরিত হওয়ার জন্য যে তাপ পদার্থ দ্বারা বর্জিত হয় তাকে ওই তরল পদার্থের কঠিনী ভবনের লীনতাপ বলে। কঠিনী ভবনের লীনতাপ আর গলনের লীনতাপ সর্বদা সমান হয়। এরপর আমরা দেখব বাষ্পীভবনের লীনতাপ। বাষ্পীভবনের লীনতাপ বলতে কি বোঝায়? তরলকে বাষ্পে পরিণত করতে হবে। এখানে উষ্ণতা T স্থির। কোনো তরল পদার্থ নেব একটি পাত্রে, ভর কত? 1 গ্রাম অর্থাৎ একক ভরের। যে পরিমাণ তাপ গ্রহণ করে এই তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হবে সেই পরিমাণ তাপকে আমরা বাষ্পীভবনের লীনতাপ বলবো। অর্থাৎ বাষ্পীভবনের লীনতাপ কাকে বলে? উষ্ণতা T স্থির, ভর কত? 1 গ্রাম বা একক ভরের কোনো তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য যে পরিমাণ তাপ পদার্থ দ্বারা গৃহীত হয় তাকে ওই তরলের বাষ্পীভবনের লীনতাপ বলে। বাষ্পীভবনের লীনতাপ সিজিএস পদ্ধতিতে জলের স্ফুটনের লীনতাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। জলের স্ফুটনের লীনতাপ কত? জলের বাষ্পীভবনের লীনতাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। আর এটা সিজিএস পদ্ধতি। আর এসআই পদ্ধতিতে কত? 2.26 ইন্টু 10⁶ জুল পার কিলোগ্রাম। এরপর আমরা দেখব ঘনীভবনের লীনতাপ। ঘনীভবনের লীনতাপ বলতে বাষ্পের তরলে রূপান্তরিত হওয়াকে বোঝায়। অর্থাৎ বাষ্প কিছু পরিমাণ তাপ বর্জন করে তরলে পরিণত হয়। এই বর্জিত তাপকে আমরা ঘনীভবনের লীনতাপ বলবো। এখানে উষ্ণতা T স্থির, ভর একক অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বাষ্প যে পরিমাণ তাপ বর্জন করে তরলে পরিণত হবে সেই পরিমাণ তাপটাই হচ্ছে ঘনীভবনের লীনতাপ। ঘনীভবনের লীনতাপ আর বাষ্পীভবনের লীনতাপ সর্বদা সমান। এরপর আমরা দেখব আপেক্ষিক তাপ। আমি একটা উদাহরণ দিয়েই আপেক্ষিক তাপটা শুরু করছি। একই ভর নেব, মনে করুন 1 গ্রাম লোহা আর 1 গ্রাম জল একটি পাত্রে নিয়ে আমি রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি। একই সময় মনে করুন 30 মিনিট পর গিয়ে আমি দেখছি লোহাটা বেশি পরিমাণে গরম হয়েছে, কিন্তু জল গরম হতে অনেক সময় লাগবে। সেই একই পরিমাণ মানে লোহা যতটা গরম হয়েছে জল এর ঠিক ততটা গরম হতে আরও বেশি সময় লাগবে।
এরকম কেন হলো? দুটি পরিমাণ একই নিলাম, জলের আর লোহার পরিমাণ একই, সময়টাও একই দিলাম 30 মিনিট, কিন্তু দুটির যে উষ্ণতা বেড়েছে বা তাপ বৃদ্ধি পেয়েছে, উত্তাপ দুটির একই নয়। লোহা গরম বেশি আর জল গরম কম। এই যে ঘটনা, এটা ঘটে আপেক্ষিক তাপের জন্য। জলকে ওই লোহার তাপমাত্রায় নিয়ে যেতে আরও কিছুক্ষণ রৌদ্রে রাখতে হবে। তার মানে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ বেশি লাগছে। এবার আমি যদি ওটাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাই, তাহলে দেখা যাবে লোহাটি তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, কিন্তু জল এর ঠান্ডা হতে আরও বেশি সময় লাগছে। এই জন্য আমরা যদি সেক দেওয়ার সময় গরম জল ব্যবহার করি, তাহলে সেটা আমরা অনেকক্ষণ ধরে সেক দিতে পারবো। তাহলে এর থেকে আমরা কি দেখছি? তরল পদার্থের আপেক্ষিক তাপ কঠিন পদার্থের তাপ থেকে অনেক বেশি, আর তরলের মধ্যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। আপেক্ষিক তাপের প্রপার সংজ্ঞা কি? কোনো পদার্থ একক ভরের, ভরটা কত হবে? একক, মানে 1 গ্রাম। উষ্ণতা বৃদ্ধি করব কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। যতটুকু তাপ আমাদের দিতে হবে, এই তাপকেই আমরা বলি আপেক্ষিক তাপ। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, এখানে আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব। 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই পদ্ধতিতে জুল পার কেজি পার কেলভিন। এর মাত্রা কত? L² T⁻⁻2 K⁻−1। এই মাত্রাটি আমরা যে সমীকরণ থেকে পাচ্ছি, সেটি হচ্ছে H সমান mST। এই সমীকরণটি আমি বলবো। এই সমীকরণটি আমরা দেখে নিই। সমীকরণটা কিভাবে আসছে? মনে করুন m ভরের কোনো বস্তু, মনে করুন একটি বস্তু নিলাম যার ভর m, একে আমি q পরিমাণ তাপ দিলাম, তার ফলে এর উষ্ণতা বৃদ্ধি পেল কত? T ডিগ্রি। আর বস্তুর আপেক্ষিক তাপ আমি ধরে নিলাম S। এখন এই বস্তুটি কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছে, আবার কিছু পরিমাণ তাপ বর্জন করবে, সেটা কত? H। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি H সমান mST। এখানে T কত? বস্তুর উষ্ণতা বৃদ্ধি। আগে যা ছিল Q পরিমাণ তাপ দেওয়ার ফলে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেল, সেটা হচ্ছে T। আর S হচ্ছে আপেক্ষিক তাপ, আর M হচ্ছে বস্তুর ভর, আর H হচ্ছে বস্তু কতটা তাপ গ্রহণ করছে আর কতটা তাপ বর্জন করছে তার পরিমাণ, যে কোনো একটির পরিমাণ গ্রহণ বা বর্জন। সেখান থেকে আমরা H সমান mST সূত্রটি পাচ্ছি। আর এখান থেকে আমরা মাত্রা কিভাবে বার করব? আপেক্ষিক তাপ S সমান আমরা তাহলে কি লিখতে পারি? H/MT। H মানে আমরা কি জানি? তাপের মাত্রা। তাপ মানে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, অর্থাৎ এখানে হবে তাপের মাত্রা m L² T⁻⁻2 আমরা আগে দেখেছি, বাই m মানে ভর, এর মাত্রা কত? m, আর T
তার মানে উষ্ণতা, উষ্ণতার মাত্রা কি জানি আমরা কে। তাহলে এখান থেকে যে সমীকরণটা আসছে এম এম কেটে যাচ্ছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এরপর আমরা দেখব ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্যালোরিমিতি জানার আগে আমাদেরকে বস্তুর তাপীয় সাম্যাবস্থা সম্পর্কে জেনে নিতে হবে। বস্তুর তাপীয় সাম্যাবস্থাটা কি? বিভিন্ন উষ্ণতা বিশিষ্ট দুটি বস্তু, মনে করুন এই একটি বস্তু এ T1 আর এই একটি বস্তু T2। এখানে T1 গ্রেটার দ্যান T2 পরস্পরের সংস্পর্শে আনা হলো। এই পরস্পরের সংস্পর্শে আনলে কি হবে? উষ্ণ বস্তু T1 থেকে শীতল বস্তু T2-তে কিছু পরিমাণ তাপ বিনিময় হবে। কতক্ষণ বিনিময় হবে? যতক্ষণ না T1 সমান T2 হচ্ছে। এইভাবে তাপ বিনিময় চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত। দুটি বস্তুর উষ্ণতা যখন একই হবে, তা T1 সমান T2 হবে, তখন এই তাপের আদান প্রদানটি বন্ধ হয়ে যাবে। T1 আর T2 যখন সমান হবে তখনই আমরা বলবো এই বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় এসেছে। অর্থাৎ এই যে ঘটনা, এটি হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। এবার ক্যালোরিমিতির মূলনীতিটা দেখে নিই। ক্যালোরিমিটার যন্ত্রটা কি? একটা যন্ত্র যেটা তামার তৈরি, আর এই যন্ত্রটি থেকে কোনো প্রকার তাপ বাইরে নির্গত হবে না কিংবা বাইরের থেকে ভেতরে প্রবেশ করবে না। যে সমস্ত পদার্থ নিয়ে আমরা কাজ করব সেই সমস্ত পদার্থের মধ্যে তাপ বিনিময় ছাড়া অন্য কোনো প্রকার তাপ এখানে প্রবেশ করবে না। তাপ নিরোধক পদার্থ দিয়ে এটি তৈরি, আর এটি তামার পাতের তৈরি। বাইরের থেকে কোনো তাপ ভিতরে যাবে না, আর ভিতর থেকে কোনো তাপ বাইরে প্রবেশ করবে না। অর্থাৎ এই ক্যালোরিমিতির মূলনীতি কি? তাপ আদান প্রদানের সময় বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের মানে এই বহির পরিবেশের কোনো রকম তাপের আদান প্রদান ঘটবে না। আর দুই কি? তাপ শক্তি, মানে যে তাপ শক্তি দুটি বস্তু মানে পরীক্ষায় আমরা যে পদার্থগুলি নেব তাদের মধ্যে তাপের আদান প্রদানের সময় যে তাপ একটি বস্তু গ্রহণ করবে একটি বস্তু বর্জন করবে, সেই তাপ কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হবে না বা কোনো প্রকার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে না। যদি এই দুটি সত্য মানে তাহলে আমরা কি বলতে পারবো? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। মনে করুন Q1 উষ্ণ বস্তু কর্তৃক একটি বস্তু এই Q1 তাপকে বর্জন করছে, আর একটি বস্তু Q2 তাপ পরিমাণ গ্রহণ করছে। যদি এই দুটি সত্য মেনে চলে তাহলে আমরা এই Q1 সমান Q2 বলতে পারবো, অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই যে সম্পর্ক, এটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এরপর আমরা দেখব তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা বলতে কি বুঝি? এর সংজ্ঞা কি? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, এখানে বৃদ্ধি কথাটি লেখা হয়নি, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, এখানে তবে হবে না, এটা হবে তাপ। যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলবো। মনে করুন কোনো বস্তু, এই বস্তুর উষ্ণতা আমি 1 ডিগ্রি বৃদ্ধি করব। একে কিছু পরিমাণ তাপ দিতে হবে। যে পরিমাণ তাপ
দেওয়ার ফলে এই বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেল, সেই পরিমাণ তাপটি ওই বস্তুর কি তাপগ্রাহিতা, ওই বস্তুর তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার একক কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই পদ্ধতিতে জুল পার কেলভিন। আর বস্তুর তাপগ্রাহিতা এইচ সমান এমএসটি, এই সম্পর্ক থেকে আমরা নির্ণয় করতে পারি। কোনো বস্তুর উষ্ণতা টি, এটা আমরা বৃদ্ধি করব কত? 1 ডিগ্রি। এই বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অর্থাৎ এইচ কত লাগবে? এমএস। এই এমএসই হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা। তাহলে এর মাত্রা কত হবে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এম মানে বস্তুর ভর, আর এস মানে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের মাত্রা কত ছিল? এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। যেহেতু এখানে এম আর এম এর মাত্রা, এম স্মল এম মানে বস্তুর ভরের মাত্রা কত? ক্যাপিটাল এম, তাই এম এল স্কয়ার টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এটি হচ্ছে বস্তুর তাপগ্রাহিতার মাত্রা। এরপর আমরা দেখব জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারে। মনে করুন একটি বস্তু, এর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে কিছু পরিমাণ তাপ দিলাম। আর মনে করুন একটি পাত্রে জল নিলাম, একই পরিমাণ জল নেব। এখানে যদি 1 গ্রাম ভরের বস্তু নিই, এখানেও 1 গ্রাম জল নেব। সরি, 1 গ্রাম নেব না, সরি বলার আমার একটু ভুল হয়ে গেল, সরি। মনে করুন একটি বস্তু নিলাম, এর উষ্ণতা আমি 1 ডিগ্রি বৃদ্ধি করব। যে পরিমাণ তাপ নেব, কিছু পরিমাণ তাপ দিতে হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য। মনে করুন একটি পাত্রে কিছু পরিমাণ জল নিলাম। কত জল নিলাম সেটা আমরা জানি না। এর উষ্ণতাও এই পরিমাণ তাপ দিয়ে 1 ডিগ্রি বৃদ্ধি করব। এই পরিমাণ তাপ দিয়ে যতটা পরিমাণে জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবো, সেই জলকেই বস্তুর জলসম বলবো। জলসম কাকে বলবো? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় যে তাপ, যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারে, তাকেই বস্তুর জলসম বলবো। একটি বস্তু, এর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে কিছু পরিমাণ তাপ দিচ্ছি। এই তাপ, পাত্রে কিছু পরিমাণ জল নিলাম, সেই জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে ব্যবহার করছি। যে পরিমাণ তাপ প্রয়োজন হচ্ছে, সেই যতটুকু পরিমাণ জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য, তাকে আমরা বলবো এই বস্তুর জলসম। এর সিজিএস একক কত? গ্রাম, আর এসআই একক কত? কিলোগ্রাম। এরপর আমরা দেখব উষ্ণতা সম্পর্কে। উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। মনে করুন বরফ, এক টুকরো বরফ, যেটাকে হাত দিলে আমাদের কি ঠান্ডা মনে হয়, আর একটি উত্তপ্ত জল, যাতে হাত দিলে আমাদের হাতে গরম মনে হয়। এই বস্তু ঠান্ডা বা গরমের যে অনুভূতি, সেই মাত্রাটিকে আমরা এক কথায় উষ্ণতা বলি। আর উষ্ণতার প্রপার সংজ্ঞা হলো এটি, যে বস্তুকে যে উষ্ণতা স্থির করে
একটি বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তুকে তাপ গ্রহণ করবে। আর উষ্ণতার একক কত? সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস আর এসআই পদ্ধতিতে কেলভিন। আর এর মাত্রা কে। এই কে মাত্রাটা আমাদের আপেক্ষিক তাপের যে মাত্রা সেখানে বের করার কাজে লেগেছে। আর আমরা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারি। এরপর আমরা দেখব থার্মোমিটার। যে যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর উষ্ণতা পরিমাপ করছি সেই যন্ত্রটা কি? আমরা তো দেখলাম বস্তুর উষ্ণতা পরিমাপ করার যন্ত্র থার্মোমিটার, মানে সঠিকভাবে বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারি এই থার্মোমিটারের সাহায্যে। আর এই থার্মোমিটারের উষ্ণতা মাপক পদার্থ হিসেবে উষ্ণতা নির্দেশক পদার্থ হিসেবে যে পদার্থকে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে উষ্ণতা মাপক পদার্থ। যদি আমরা কোনো থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসেবে পারদকে ব্যবহার করি তখন সেই থার্মোমিটারটি হবে পারদ থার্মোমিটার। থার্মোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে পরিমাপ করা যায় সেটা হচ্ছে থার্মোমিটার। আর উষ্ণতা নির্দেশক হিসেবে থার্মোমিটারে যে পদার্থ ব্যবহার করা হয় সেটি হচ্ছে উষ্ণতা মাপক পদার্থ। যদি পারদ ব্যবহার করা হয় উষ্ণতা নির্দেশক পদার্থ হিসেবে তাহলে সেই থার্মোমিটারকে আমরা পারদ থার্মোমিটার বলবো। এরপর আমরা আসছি স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক কি? কোনো থার্মোমিটারের স্কেল তৈরি করব। তার জন্য আমাদের দুটি নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয়, তাদের ওই থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে। এই দুটি নির্দিষ্ট উষ্ণতা আমরা কেমনভাবে নেব? এমন একটি উষ্ণতা নেব যে উষ্ণতায় বরফ গলে জল হয়, আর এমন একটি উষ্ণতা নেব যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় বরফ গলে জল হচ্ছে সেই উষ্ণতাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ক যে নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে তাকে আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এর প্রপর সংজ্ঞা কী হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় বরফ গলে জল হয় সেই উষ্ণতাকে থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক বলবো। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এরপর কি দেখব? প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তরটা কি? এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক এর মাঝের উষ্ণতার যে ব্যবধান সেটাকেই আমরা বলবো প্রাথমিক অন্তর। এই প্রাথমিক অন্তরকে কতগুলি সমান ভাগে ভাগ করে উষ্ণতার স্কেল তৈরি করা হয়। এই স্কেল দুটি কি কি? একটি হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত আর নিম্ন স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস আর আর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে মাঝে যে প্রাথমিক অন্তর, এই প্রাথমিক অন্তরকে সমান 100টি ভাগে ভাগ করা হয় আর প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট আর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। আর এর যে প্রাথমিক অন্তর সেটাকে 180টি সমান ভাগে ভাগ করা হয় আর প্রত্যেকটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। এরপর আমরা দেখব সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে দুটি সম্পর্ক আছে। দুটি সম্পর্ক কি কি? 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/10
9 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে আসছে? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর আমরা কত দেখেছি? 100, আর ফারেনহাইট স্কেলের 180। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 180 ডিগ্রি ফারেনহাইট হবে। আর 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? 180/100 ডিগ্রি ফারেনহাইট সমান কত? 9/5 ডিগ্রি ফারেনহাইট। আর এটাকে যদি আমরা আবার কি লিখতে পারি? 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে 1 নম্বর সম্পর্ক। আর দ্বিতীয় যে সম্পর্ক আছে সেটি কি? C/100 সমান F মাইনাস 32/9 C/5 সমান F মাইনাস 32/9। এই সম্পর্কটা কিভাবে আসছে? এক ডিগ্রি সেলসিয়াস সমান আমরা কত লিখতে পারি? আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত? প্রাথমিক যে অন্তর ছিল, এই যে প্রাথমিক অন্তর, তার একটা ভাগের সমান 100টা ভাগ করা হয়। সেই 100টা ভাগের মধ্যে একটা ভাগকেই আমরা বলি 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা কি লিখতে পারি? প্রাথমিক অন্তরের, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তরের 1/100 ভাগ। আর প্রাথমিক অন্তরটা আমরা পি ধরে নিলাম। তার মানে সি সেলসিয়াস ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? C/100 ইন্টু পি। পিটা হচ্ছে কি? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর। আর এই সিটা কি? এটা আমার বলা হয়নি, কোনো উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পার্ট সি। তার মানে সমীকরণটা এখান থেকে কত দাঁড়াচ্ছে? শেষ যে সমীকরণ, সি ডিগ্রি সেলসিয়াস সমান C/100 ইন্টু পি। পিটা কি? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর। এরপর ফারেনহাইট স্কেলের পার্ট আমরা ধরে নিচ্ছি কত? এফ। এই আমরা এখানে দেখেছি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই কোনো ফারেনহাইট স্কেলের পার্ট যদি এফ হয়, তাহলে সেই স্কেলে পারদ নিম্ন স্থিরাঙ্কের থেকে কত ঘর উপরে থাকবে? F মাইনাস 32 ঘর উপরে থাকবে। 1 ডিগ্রি ফারেনহাইট সমান আমরা কি লিখতে পারি? এখানে আমরা দেখেছি প্রাথমিক অন্তরের 180 ভাগের মধ্যে একটি ভাগকে আমরা বলি 1 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 1 ডিগ্রি ফারেনহাইট সমান আমরা কি লিখতে পারি? 1 ডিগ্রি ফারেনহাইট সমান আমরা লিখতে পারি 180, এটা কিন্তু শূন্য, ইন্টু পি, মানে প্রাথমিক অন্তর ফারেনহাইট স্কেলের। আর F মাইনাস 32 ফারেনহাইট ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? F মাইনাস 32 ভাগ 180 ইন্টু পি। এখানে যেহেতু সি আর এফ এর যখন আমরা এই পার্টটা নিচ্ছি উষ্ণতা একই থাকছে, তাই এই সমীকরণ দুটিকে আমরা
সমান লিখতে পারি। এখান থেকে পি পি কাটা যাচ্ছে, অর্থাৎ সমীকরণটা কি দাঁড়াচ্ছে, সি বাই 100 সমান এফ মাইনাস 32 বাই 180। যদি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াচ্ছে, সি বাই 5 সমান এফ মাইনাস 32 বাই 9। তো বন্ধুরা এই দুটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এই ছিল তাপ এবং উষ্ণতা। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।